এত কিছু লিখতে গেছেন নাকি, এখানেই সমস্যা মনে হয়। তো প্রথমটা কি, বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি দ্য এসি কারেন্ট সোর্স ক্যান হ্যাভ এ লোয়ার স্ট্রে কারেন্ট কোরোশন দেন দ্য ডিসি কারেন্ট, এটা কি দিয়েছেন, ট্রু না ফলস? ট্রু হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার থাকে, নর্মালি হচ্ছে ডিসি তে হচ্ছে অনেক বেশি থাকে আর কি, যেহেতু পোলারিটি হয়, এসিতে পোলারিটি হওয়ার পসিবিলিটি থাকে না আর কি। যেহেতু এটা বারবার ফ্রিকোয়েন্সির কারণে পজিটিভ আর নেগেটিভ শিফটিং হয়, এই কারণে হচ্ছে এখানে পোলারিটি হয় না, এসি কারেন্টে পোলারাইজেশন হয় না আর কি। বন্ডিং ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে টু অ্যাভয়েড দ্য স্ট্রে কারেন্ট কোরোশন, এটা ট্রু আর ফলস? এটা ফলস হবে স্যার, ফলস। ফলস স্যার, এটা হচ্ছে ইয়া হবে ওই কি যে বলে, রিমুভাল অফ সোর্স হবে স্যার। এলিমিনেশন অফ দ্য সোর্স। Removal of the source. Filtration is used to remove the dissolved salt from the boiler feed water in the steam power plant. স্যার এটা ট্রু। হচ্ছে স্যার এটা ফলস হিট হবে স্যার, এক্সচেঞ্জ ফলস। হবে না, আয়রন এক্সচেঞ্জ ফিল্ট্রেশন আয়ন হবে। এক্সচেঞ্জ হবে। And exchange filtration. Acromate is used as inhibitor in the antifreeze cooling water. নাইট্রেট হবে স্যার। এটা আছে Nitrate. হাইড্রোজেন স্যার, না নাইট্রেট? হুম। তারপর pickling inhibitor can reduce the acid fume formation by hydrogen formation. এটা ট্রু স্যার। তো ঠিক এটা আছে, এটা হচ্ছে আপনারা সবাই এখানে সবাই পারছেন, মানে পারছেন কিনা জানি না, যারা হচ্ছে আনসার দিচ্ছেন আর কি, সবারটা হয়েছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এইসব কথাবার্তা, এগুলো কিন্তু কিছুই না, এগুলো আজারের কথাবার্তা এখানে প্রথম দিকে। তো মেন জিনিসটা হচ্ছে যে পার্টস গুলো হচ্ছে হায়ার করা হয়েছে, সেটা তো হচ্ছে ওইটা কি টাইম নষ্ট করার জন্য ছিল? হ্যাঁ। মানে উপরের পার্টটা কি টাইম নষ্ট করার জন্য ছিল? হ্যাঁ আমি আর এগুলো, এগুলো নর্মালি হচ্ছে এমনি কথাবার্তা আর কি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, নর্মালি হচ্ছে আমাদের প্রশ্ন এরকমই হয় আর কি এখনকার, মানে আপনাদের কাছে যেগুলো গিয়েছে এগুলো মনে হয় অনেক আগের প্রশ্ন, কিন্তু বুয়েটের প্রশ্ন মানে স্ট্যান্ডার্ড এখন আমাদের ডিপার্টমেন্টে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো সিপিএ বা হচ্ছে আমাদের যে 202 থাকে, সেখানে হচ্ছে 2 পাতার প্রশ্নই থাকে, মানে হচ্ছে এত বিশাল থাকে আর কি, অনেক কিছুই হচ্ছে আজারে থাকে, যেগুলো কোনো ইনফরমেশন আসলে দরকার নেই, সেগুলো আচ্ছা, থাকে। তারপর ওর মধ্যে আমি খুঁজতেছিলাম যে ওর মধ্যে ইনফরমেশন দেওয়া আছে কিনা, যে ইয়াগুলা আয়রন কিনা বা অন্য কোনো মেটাল আছে কিনা, এ আর কি। এটা মানে হচ্ছে এর জন্যই, মানে এর জন্য সিটি ইয়ে আর কি, তাও আমি হচ্ছে অনেক ছোট প্রশ্নই করছি, কারণ আমার প্রশ্ন আরো বড় হয়ে যায়, ওই হচ্ছে যে বুয়েটে যেগুলা করি আর কি, সেগুলো হচ্ছে করি নাই। আর ম্যাথ থাকলে এটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়, মানে হচ্ছে আমার নটোরিয়াস ইয়ে আছে আর কি, বুয়েটে হচ্ছে প্রশ্ন বেশি টাফ হয়ে যায়, তো আমি ট্রাই করছি হচ্ছে যত সহজ করা যায় আর কি। কারণ হচ্ছে ওরকম কোনো কিছু দেই নাই, মানে হচ্ছে যেগুলো চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় লাগবে, সেগুলো কোনো কিছু দেই নাই, বা আমি হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামে হয়তো বা ওরকম থাকবে না, এখন যাই না, যখন প্রশ্ন করতে বসি তখন অনেক কিছু মাথায় চলে আসে আর কি। তো যাই হোক, এখানে মেইন কথা ছিল আর কি আপনার ওই হচ্ছে মেজর ইকুইপমেন্ট গুলো আসলে সি পোর্ট দিয়ে এসেছে, তারপর হচ্ছে ওয়্যার হাউস আমরা রেখেছি আর কি, এইটুকুই হচ্ছে মেইন ট্রান্সপোর্টেশন, এই লাইনটি হচ্ছে মেইন দরকার ছিল। তো বলেছি দা ফর দ্য corrosion prevention of this equipment in the shipment and the warehouse storage, what should be the what type of inhibitor should be used, এটা কি ইনহিবিটর ইউজ করবো? বিপিআই স্যার। স্ল্যাশিং দিছি একটা আর হচ্ছে হচ্ছে স্ল্যাশিং আর একটা হচ্ছে আর বিপিএ। ব্যাপার আহ filtration ফেজ আসলে ইনহিবিটর। বিপিআই হবে যদি হচ্ছে আপনারা ইয়ে করেন, মানে হচ্ছে ট্রু আনসার আছেন, বিপিআই হবে, কারণ আমরা হচ্ছে বিপিআই তো বলে স্যার। পড়েছিলাম। হ্যাঁ, স্লাশিং করলে যেটা প্রবলেম, স্লাশিং এ হচ্ছে এগুলো ইউ নিড টু রিমুভ অল দ্য ওয়েক্সেস এন্ড দ্য ওয়েলস, মানে হচ্ছে এগুলো সালফোনেটেড ওয়েল থাকে, আমরা তো হচ্ছে বলেছিলাম যেগুলো লার্জ ইকুইপমেন্ট আছে সেগুলোর জন্য স্লাশিং গুলো তেমন ভাবে ইউজ করা যায় না, বাট স্লাশিং লিখলেও যে এক জায়গায় ভুল হবে সেটা না, বাট হচ্ছে কস্টলি হবে অনেক। তো বেস্ট সলিউশন হচ্ছে যদি আমরা বলি, সেটা হচ্ছে উই নিড টু ইউজ দ্য ভিপিআই ওয়্যার হাউসে যখন করবো। আর আমি স্পেসিফিক ভাবে শিপমেন্টের জন্য হচ্ছে দিস ইজ স্ল্যাশিং আর হচ্ছে ওয়্যার হাউসে বিপিএ। হ্যাঁ এটা আরো ভালো আনসার হয়েছে, মানে হচ্ছে এটাও ঠিক আছে, মানে এটা বললাম এটা কাইন্ড অফ ওপেন এন্ডেড কোয়েশ্চেন, মানে হচ্ছে ইফ ইউ ক্যান জাস্টিফাই ইউর আনসার এভরি আনসার ক্যান বি রাইট, যদি ভুলভাল না লেখেন আর কি। যেমন হচ্ছে স্টোরেজের শিফটিং ক্ষেত্রে এর তো জন্য স্যার হচ্ছে অবশ্যই স্ল্যাশিং। হুম টেম্পারেচারটা 66 ডিগ্রি বেশি রাখতে হয়, সেই জন্য স্টোরেজের ক্ষেত্রে বিপিআইটা ব্যবহার করা হয়। এটাই। আর হচ্ছে স্ল্যাশিং এ কম্পাউন্ড ইউজ করা হয় সিপোর্ট থেকে, যেগুলো আনা হয় ওগুলো হচ্ছে একটা লেয়ার ফরমেশন করে দেওয়া হয়, যাতে গুলো হচ্ছে সল্ট কনসেন্ট্রেশন থাকে আর কি, সি উইন্ড গুলাতে আর কি, ওগুলো যাতে পেনিট্রেট না করতে পারে, এর জন্য হচ্ছে স্ল্যাশিং ও থাকে, বাট হচ্ছে খুবই হচ্ছে প্রিসাইজ হলে ইন দ্যাট কেস হচ্ছে আমরা স্ল্যাশিং ইউজ করি না, বা কস ইয়ে করে। বাট হচ্ছে শিপমেন্টের জন্য স্ল্যাশিং, আর হচ্ছে আপনি যদি স্টোরেজে রাখেন বা যেখানে ওয়্যার হাউসে বা ট্রান্সপোর্টেশন, সেখানের জন্য হচ্ছে আপনার ওই বিবিআইটা বেস্ট সলিউশন আর কি। তো দুইটা আনসারই হচ্ছে এখানে কারেক্ট হবে, দুইটি হচ্ছে একসাথে লিখলেন, এটা হচ্ছে ভালো, ঠিক আছে। তো গিভ এ স্পেসিফিক এক্সাম্পল, আমি কিন্তু 2 নাম্বার দিয়েছি, তার মানে হচ্ছে ইউ নিড টু বি অ্যাকুরেট হিয়ার, মানে প্রিসাইজ, আপনি হচ্ছে এক গাদা কথাবার্তা লিখবেন না, মানে খুবই হচ্ছে শর্টকাটে আর কি, বেশি কথা লিখতে গেলে বেশি সময় লাগে আর কি। গিভ এ প্রতাপ। স্পেসিফিক এক্সাম্পল অফ ইনহিবিটর দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড, তো হচ্ছে যেটা সিলেক্ট করেছেন সেটার একটা এক্সাম্পল দেওয়ার কথা, আমরা হচ্ছে এক্সাম্পল গুলো পড়েছিলাম, যদি পিপিআই থাকে পিপিআই এক্সাম্পল, আর যদি হচ্ছে স্ল্যাশিং দেন ট্রাইসাইক্লো অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম। হুম। অলসো প্রোভাইড দ্য কোরোশন প্রিভেনশন মেকানিজম, এটা কিন্তু খুব বড় ছিল না, মানে এটা তো 2 লাইন 3 লাইনে পড়ছিলাম না, মানে হচ্ছে
এই স্ল্যাশিং কম্পাউন্ড বা এরা কিভাবে করে অ্যাবজর্বেটিভ কোরেশন ইনহিবিটর হিসেবে কাজ করে, তাই না? উপরে লেয়ার ফর্মেশন করে যাতে করে হচ্ছে পেনিট্রেট না করতে পারে, সেটাই তো। জি স্যার। এটা ছিল ওদের মানে হচ্ছে এই ইনহিবিটর, এই টাইপ অফ ইনহিবিটরের জন্য হচ্ছে মেকানিজম। তো খুব বেশি পারি বড় নাই স্যার দিতে, মনে পড়ে নাই স্যার, দিতে পারি নাই। খুব বড় না আর কি, মানে হচ্ছে 2-3 লাইন লিখলেই হবে আর কি, মানে মেইন কথা লিখলেই হবে আর কি এটা। তারপর পিকলিং ইনহিবিটর অলসো কল্ড দ্য অ্যাবজর্পশন ইনহিবিটর, হোয়াই ইজ দিস সো রেশনালাইজ? এটা পেরেছেন? স্যার এটা হচ্ছে অ্যাডজর্ব হয় আর হচ্ছে অক্সিজেন আর H2 এগুলো হচ্ছে পেনিট্রেট হতে দেয় না, এই কারণে হচ্ছে হুম হুম। কি বলে আর কি। এটাই মানে পিকলিং ইনহিবিটরকে অ্যাবজর্পশন বলা হয়, কারণ হচ্ছে আমরা ইনহিবিটর যখন পড়েছি তখন দুই রকম ইনহিবিটর বলেছিলাম, একটা হচ্ছে যেটা রিয়েকশন করে পোলারাইজেশনকে শিফট করে, আরেকটা হচ্ছে যেটা অ্যাবজর্বেটিভ, সেটা হচ্ছে উপরে লেয়ার ফর্মেশন করে যাতে করে হচ্ছে যে অক্সিডেটিভ কম্পাউন্ড গুলাকে পেনিট্রেট করতে দেয় না। তো পিকলিং ইনহিবিটর গুলো ওরকমই ছিল, যখন আমরা হচ্ছে যে অ্যাসিড ওয়াশিং করি তখন হচ্ছে যাতে অ্যাসিডের ইয়েগুলা যাতে না আসে, মানে বেশি ক্ষতি না করতে পারে। তো এই দুই একটা লাইন লিখলেই হবে আর কি, অ্যাবজর্বেটিভ হিসেবে কাজ করে কিভাবে করে, পেনিট্রেট করতে দেয় না, এইটুকু লিখলেই হবে। এরপরে 4 নাম্বারটা যেটা, ইন ল্যাবরেটরি ক্যাথোডিক প্রোটেকশন ওয়াজ ইউজ টু ইউজিং ওয়াজ ডান by the impressed kind method to protect the tank from the corrosion. However, there was a stainless steel pipe carrying the steam below the tank. One morning, the janitor discovered that the steam was leaking from the pipeline. So, what could be the corrosion mechanism from the pipeline leaking steam? এটা কি হবে? স্ট্রেস কারেন্ট করার, ট্রে কারেন্ট করোশন। স্ট্রেস লিখলে কিন্তু ভুল হবে। সরি স্ট্রেস না, সরি ট্রে স্ট্রেস। কারেন্ট করোশন, হ্যাঁ, এটাই হচ্ছে আনসার ছিল। কোরোশন মেকানিজম, মেকানিজম যেহেতু বলেছি এখানে মেকানিজমটা কিরকম হবে, মানে স্ট্রে কারেন্ট কোরোশন কিন্তু মেকানিজমটা কি? রেমিডিয়াল মেজার্স, ও আচ্ছা মেকানিজম তো মনে হয় মেকানিজম, বলি স্ট্রে নাই। মেকানিজমটা কি আর ছিল ওই যে ওইখানে যে কারেন্ট ঢুকার পরে স্যার হচ্ছে হুম লিভ হুম হওয়ার সময় যে এমিট হওয়ার সময় ওই পাইপলাইন থেকে যখন আবার সার্কিট ফিল আপ করে তখন ওই পাইপলাইনটা ওইখান থেকে হচ্ছে এটা অ্যানোডিক পার্ট হিসেবে কাজ করে, তো ওখানে কোরোডেড হয়, মানে এইটুকুই, মানে হচ্ছে এইটাই ছিল হচ্ছে মেকানিজম। তারপরে হোয়াট রেমিডিয়াল মেজার শুড বি টেকেন টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ কোরোশন ইন দ্য পাইপলাইন? রেমিডিয়াল মেজারটা কি ছিল এরকমের জন্য? এখানে কাপলিং হবে। উম কি হওয়ার কথা ছিল এখানে, মানে এরকম সিস্টেমে কাপলিং করে দিবেন পিপি পাইপলাইন, ক্যাথোডিক ক্যাথোডিক শিল্ড হবে এটা, তাই না? মানে ছবি সহ একটা ছিল না, জিঙ্ক প্রেসক্রাইব মেথডের মাধ্যমে ক্যাথোডিক প্রোটেকশন থাকলে ওখানে ক্যাথোডিক স্যার শিল্ড এইখানে করতাম তো আমরা পাইপলাইন। রেমিডিয়াল মেজার্স দিচ্ছে, এই কারণে আমি স্যার চারটাই লিখছিলাম। স্পেসিফিক না, এই যে রেশনালাইজ ইউর সিলেকশন, আমি কি বললাম, যেটা একটা সিলেক্ট করেছেন সেটা রেশনাল করার জন্য, মানে হচ্ছে মানে ইয়ে করার জন্য, ব্যাখ্যা করার জন্য আর কি, জাস্টিফিকেশন দেওয়ার জন্য সিলেকশন বলছি, কি ধরনের ইয়ে নেওয়া উচিত। মানে এখানে বেস্ট যদি হচ্ছে এখানে কাপলিং টাপলিং তো করা যাবে না, পাইপলাইনে এত বিশাল পাইপলাইনে আপনি হচ্ছে কাপলিং কিভাবে করবেন, সেটা তো হবে না। আর বিশেষ করে ইমপ্রেসড কারেন্ট মেথড গুলোতে তো হচ্ছে হাই ভোল্টেজ থাকে, তো হাই ভোল্টেজে হচ্ছে কাপলিং করলে তো এখানে ইয়ে হবে, কি জানি বলে, ওই যে যেটা আমরা বললাম হচ্ছে জাম্পিং হবে, ওরা আর সিভিয়ার কোরেশন হবে। তো একমাত্র ছিল ক্যাথোডিক শিল্ড আর কি, যখন ইমপ্রেসড কারেন্ট মেথডে হচ্ছে আমরা ইউজ করি আর কি, বন্ডিং ও করবো না, তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে কারেন্ট দিয়ে হচ্ছে ইয়ে হয়ে যাবে আর কি, এটা হচ্ছে আমরা করবো না আর কি এখানে। তো এইটাই ছিল সিটির তো, মানে হচ্ছে প্রশ্ন আমি জানি না, খুব কঠিন হওয়ার তো কথা না, মানে আর পড়াশোনা খুব কঠিন করাও যায় না, সব হচ্ছে বাংলা জিনিস, মানে হচ্ছে ঘুরে পেঁচে একই জিনিসই আসে সারা জীবনে, একই লাইন তুলে দিতে হয় আর কি। চার স্যার প্যানেলের প্রশ্ন কিন্তু হচ্ছে অনেকটা এরকমই হবে, মানে হচ্ছে আমি এখান থেকে বেরোতে পারি না, ডাইরেক্টলি কখনো যেতে পারি না, মানে এটার সংখ্যা লিখো, এটা মুখ লেখা, তো মুখ লেখা, এগুলো হয়তো বা থাকবে, আদারওয়াইজ হচ্ছে নাম্বার তোলা যাবে না। তো এক সেট প্রশ্নের মধ্যে যেটা হচ্ছে 35 মার্কস কোশ্চেন থাকবে, মানে প্রতি সেটের তো 35 থাকে। তো ওইখানে দেখা যাবে কিছু তো বাংলা থাকবেই, এবং হচ্ছে আবার ওই মানে ম্যাথমেটিক্যাল দেওয়ার ট্রাই করবো, আমি ক্লাসে যে কথাগুলো বলেছি আর কি, যেখান থেকে এরকম ভাবে ম্যাথ দিলে পারবেন কিনা বা ওরকম দিলে পারবেন কিনা। তো ওই টাইপ হচ্ছে আমি আশা করবো আপনারা হচ্ছে ওভাবে প্র্যাকটিস করবেন। সো ম্যাথও থাকবে ছোটখাটো, মানে বানানো ম্যাথ আর কি। তো প্রথম দিকে হচ্ছে আপনারা মানে ওগুলা পড়লে সূত্র টুত্র মুখস্থ থাকবে, আর যদি সূত্র প্রয়োজন হয় ইন দ্যাট কেস আই উইল প্রোভাইড দ্য ইকুয়েশনস ইন দ্য স্ক্রিপ্ট। তো ওইটা একটা আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে মানে কখনোই মানে সব ছেড়ে আসবেন না, অ্যাটলিস্ট আনসার করা ট্রাই করবেন, আনসার করলে যেটা হয় আই ক্যান গিভ সাম পার্শিয়াল মার্কস। আপনি যদি ব্ল্যাঙ্ক রেখে আসেন ওখানে তো আমি মার্ক কোনোভাবে দিতে পারবো না, মানে তখন আর কি ঝামেলা। লিস্ট হচ্ছে মানে আনসার করা ট্রাই করবেন, যাই আসুক আনসার করা ট্রাই করবেন, সূত্র লিখবেন, অঙ্ক করা ট্রাই করবেন, ওইভাবে আর কি। আর ছবি আঁকার মানে কথা বলবো আর কি, হাতে একটু প্র্যাকটিস করবেন, ওই যে বিশেষ করে স্ট্রে কনকোরেশনের অনেকগুলো ইমেজ ছিল রেমিডিয়াল মেজরে, যখন আমি লিখতে যাব, যখন বড় প্রশ্ন, এগুলো তো সিটির জন্য 2-3 মার্কের, কিন্তু যখন পর আমি এখানে 10-12 দিব, তখন আই উড এক্সপেক্ট দ্যাট হচ্ছে আপনারা হচ্ছে রেমিডিয়াল মেজর বা একটা দিয়ে ছবি দিবেন, মানে হচ্ছে হাতে স্কেচের ছবি আর কি, এত পারফেক্ট হতে হবে না, বাট হচ্ছে I can মানে বুঝতে পারলেই হবে। তো এটা একটা জিনিস গেল।
কোরেশনের দ্বিতীয় কথা, কোরেশনে যা যা পড়েছি ওখানেই থাকবে, বইটা পড়তে বলেছি সেটাই, মানে হচ্ছে বই স্লাইড তো বই থেকেই আসছে, তো বইটা পড়লেই হবে আর কি। ঠিক আছে। জি স্যার, তবে আলটিমেটলি বলতে গেলে স্যার সিটিটা মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন তো অনেকটা, দুই হুম। একটা প্রশ্ন ধরতে না পারার কারণে দেখা যায় সিটিতে মার্ক তেমন আসবে না। অ্যাসাইনমেন্ট তো আছে, তো সমস্যাটা নেই, 2 সিটি নিলে তো, এরকম যদি আরেকটা সিটি নিতাম তাহলে তো আরো কঠিন প্রশ্ন হয়ে যেত তখন, এর জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি। প্রথমবারে তো কোশ্চেন ধরতে অসুবিধা হয়েছে, দ্বিতীয়বার হইতো না আর কি। না, আমার এক্সপিরিয়েন্স এটা বলে না, ডুয়েটে লিস্ট হচ্ছে, ডুয়েটেও না বইতেও হচ্ছে এটা বলে না আর কি। আরো দেখা যায় দ্বিতীয় পরীক্ষা আরো বেশি খারাপ করে সবাই। ওই হচ্ছে ইয়ে, মানে টার্ম ফাইনাল প্রশ্ন এত হচ্ছে ইয়ে করবো না, যেহেতু এখানে প্রচুর টাইম লাগে। ওই আমি হচ্ছে ইয়ে করার ট্রাই করবো, আপনাদের আপনাদের মেনটেন করার। আপনাদের নর্মালি হচ্ছে প্রশ্ন কি সব ডাইরেক্ট প্রশ্ন আসে, মানে হচ্ছে এটা লেখো ওটা লেখো এভাবে? এইভাবে আসে, কিছু মানে কম কোশ্চেন থাকে আর কি। কম কোশ্চেন থাকে স্যার, কনসেপচুয়াল কম কোশ্চেন থাকে। অবশ্যই থাকে স্যার কনসেপচুয়াল কোয়েশ্চেন, কারণ ধ্রুব স্যার তো কখনো ডাইরেক্টলি দুই একটা দিলেও অনেক সময় কনসেপচুয়াল কোয়েশ্চেনই করেন স্যার। হুম। আর আর উম, মাহবুবা ম্যাম হচ্ছে তো যতদিন ছিলেন আই থিঙ্ক হচ্ছে ঘুরায় পেঁচায় প্রশ্নই করতেন উনি। হ্যাঁ করতো, তবে ওনারা ধরা যেত, মানে মানে থাকতে। আর ঝামেলা করবো না, যেটা হচ্ছে ওই এই স্লাইডটা হচ্ছে পিওর বাংলা স্লাইড, মানে হচ্ছে এটা রাখছি আমি স্পেশালি যাতে আপনারা কিছু মার্ক তুলতে পারেন সেই জন্য, আদারওয়াইজ আমি এটা পড়াতাম না। আরো অনেক স্লাইড ছিল, প্রসেস ডিজাইন, ম্যাথমেটিক্যাল এবং হচ্ছে হ্যাজ অফ অ্যানালাইসিস, আর অনেক কিছু ছিল। আমি যদি পুরো সেমিস্টার আপনাদের হচ্ছে হয়তো রিক্রুটমেন্ট হতো আমার, আমি হয়তো আরো অনেক কিছু পড়াতাম। কিন্তু মানে যাই হোক, এখানে যেহেতু ওই ঝামেলাগুলো হয়েছে এর জন্য হচ্ছে আমার সময় পাচ্ছিলাম না এগুলা ইয়ে করার। এই স্লাইডটা রেখেছি যাতে করে হচ্ছে ইউ গেট সাম মার্কস। এরপরে আরেকটা স্লাইড আছে, সেটা হচ্ছে ডিস্টিলেশন কলাম ডিজাইন। সো ওইটা ইম্পর্টেন্ট এবং লাগে। ডিস্টিলেশন কলামের হচ্ছে আপনার ওই থিকনেস, হাইট, এগুলো হচ্ছে বের করেছেন মানে হচ্ছে কোনো কোর্সে? না স্যার, থিকনেস বের করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ। হয় স্যার, থিকনেস বের করা হয়েছে যে নাই স্যার পড়াইছেন না থিকনেস বের করার জন্য ডিস্টিলেশন কলামের। ও, ডিস্টিলেশন কলামের হচ্ছে কি, মানে তাহলে হচ্ছে অন্য স্লাইড পড়াবো, আপনারা আমাকে বলেন। ডিস্টিলেশন কলামের হচ্ছে নর্মালি আমার এখানে যেগুলো থাকতো আর কি, সেটা হচ্ছে ডিস্টিলেশন কলামের ওভারভিউ। আমরা হচ্ছে ম্যাকের খেয়াল হাবিজাবি গুলো করবো না, কিছুই না, ওগুলো ম্যাথ ট্রান্সফারে থাকে। আমরা যেটা করতাম সেটা হচ্ছে কম্পোজিশন দিয়ে, বা যেটা হচ্ছে নাম্বার অফ ইয়ে বের করতাম আর কি, ওই কি বলে ওটাকে, ওই হাইট অফ দ্য কলাম, দেন হচ্ছে আমার থিকনেস, মানে মেটাল থিকনেস। মেটাল থিকনেস অবশ্য আমরা যে প্রেসার ভেসেল ডিজাইন করেছি সেটা দিয়ে হচ্ছে প্রশ্ন দেওয়া যাবে, মানে অপারেশন কন্ডিশন দিয়ে সেখান থেকেই পড়ে যায় আর কি। তবে ডিস্টিলেশন কলামের, আচ্ছা আমি এখানে স্লাইড শেয়ারটা অফ করে আপনাদের ওখানে দেখাই। যদি ওগুলো হচ্ছে আপনাদের থাকে তাহলে হয়তো বা আমি হচ্ছে এটা পড়াবো না, অন্য স্লাইড পড়াবো। মানে আজকে এটা পড়াবো, কিন্তু আমি আগে ডিস্টিলেশন কলামটা বুঝে নিই। আচ্ছা এখানে স্লাইড কত নেই, এক স্লাইড? সেকেন্ড খুঁজে খুঁজে বের করি। সম্পর্কে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথা আছে, ডিস্টিলেশন কি, এগুলো পুরো বাংলা, এগুলো আগে যা পড়েছেন, রিফ্লাক্স কনসিডারেশন, অপটিমাম রিফ্লাক্স রেশিও, অপটিমাম রিফ্লাক্স হাবিজাবি, এইসব আর কি। ম্যাককেপ এর হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে, এগুলো থেকে তেমন মানে এগুলো জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া আর কি। তারপর শর্টকাট ডিস্টিলেশন, নাম্বার অফ ইকুইলিব্রিয়াম স্টেজেস, এগুলো হচ্ছে পড়ানো। শর্টকাট ডিস্টিলেশন পড়ানো হয়েছে আপনাদের, মানে হচ্ছে এই যে মিনিমাম ফ্রেন্সকে ইকুয়েশন, আন্ডার জি স্যার, ইকুয়েশন, এগুলো সেপারেশন পড়ানো করছি হয়েছে। আমি। সেপারেশনের ছিল।
সূত্রটা করানো হয়েছে স্যার, হুম। মানে মাল্টি কম্পোনেন্টের জন্য স্যার। সেপারেশন প্রসেস ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়েছে। আচ্ছা, মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন, মানে মাল্টি কম্পোনেন্ট বাট এগুলো পড়ানো ডিজিটাল হয়েছে করানো হয়। আশা করি। তারপর হচ্ছে এগুলা বাংলা কথা, তো এগুলো থাকলে ডায়ামিটার, শিফট রে ডায়ামিটার বের করা, তারপর হচ্ছে আপনার ইয়ে বের করা, হাইট এভলিউশন বের করা শিফট রে, এগুলা কি পড়ানো হয়েছে মানে কোনো কোর্সে? কোনগুলো স্যার? তো মানে ট্রেনের হাইটটা ট্রে এগুলো কি করা হয় ডায়ামিটার না? বের করা, হাইট ডায়ামিটার এগুলো বের করা, প্যাকিং গুলা করা, সেগুলো পড়ানো হয়েছে? না স্যার, মনে পড়ে না। এনটিইউএসটিও মেথডে। আচ্ছা, তাহলে এটা যদি না থাকে তাহলে হয়তো পড়াবো। মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে এখানে প্রচুর বাংলা আছে, বাংলার সাথে মেইন ম্যাথমেটিক্যাল পার্টটা থাকে আসলে হচ্ছে যে ট্রে মানে দুইটা ট্রে ডিস্টিলেশন কলাম থাকে, একটা প্যাক ডিস্টিলেশন কলাম থাকে। সো ট্রের হচ্ছে এই ইকুয়েশন গুলো ইউজ করে সেখান থেকে হচ্ছে আপনার হাইট এন্ড ডায়ামিটার, ট্রে ডায়ামিটার এন্ড কলাম ডায়ামিটার এন্ড হচ্ছে কলাম হাইট, এই ক্যালকুলেশন গুলো কি করেছেন আগে, মানে কোন কোর্সে করানো হয়েছে সেটা? আর এই কোয়ালিটির পড়া মনে হয় পড়ছিলাম স্যার, কিন্তু এখন তো মনে পড়তেছে না এই কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, মানে এটা প্রথম পার্ট হচ্ছে শর্টকাট ডিস্টিলেশন কলামের, সেটা হচ্ছে আপনাদের সেপারেশন প্রসেস ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ে থাকে তো ভালোই, সেটা থাকে। এবং হচ্ছে ওই পার্টটা ধরে তারপর হচ্ছে যেটা আমরা করি সেটা হচ্ছে কলাম ডায়ামিটার আর হচ্ছে আপনার হচ্ছে ওই মানে হচ্ছে ইয়েগুলো বের করি, হচ্ছে হাইট অফ দ্য কলাম। তাহলে হচ্ছে যদি না পড়ে থাকেন আমরা হচ্ছে পড়াবো, আদারওয়াইজ হয়তো হয়তো আমি অন্য কোনো স্লাইড পড়াতাম আর কি, অপটিমাম প্রসেস ডিজাইন বা হচ্ছে আপনার কম্প্রেসর এগুলো পড়াতাম আর কি। আচ্ছা, এখন মেইনটা আসি, যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম আর কি, যে স্লাইড এটা হচ্ছে বাংলা, মানে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন এন্ড ইকুইপমেন্ট ডিজাইন। তো এটার সিলেবাস হচ্ছে আপনারা পিটার টিমার হাউসে বই পাবেন চ্যাপ্টার 10 আর কি। তো এখানে হচ্ছে অনেক বেশি কথাবার্তা লেখা আছে, অনেক কিছু আছে আর কি, টাউলার বইও আছে। তো সেটা আর কি ম্যাটেরিয়াল সিলেকশন। এখানে প্রথম জিনিস হচ্ছে বেসিক নলেজ অফ কোরোশন, সেটা আমরা পড়বো না, সেটা আমরা হচ্ছে আগে পড়ে এসেছি। তারপর হচ্ছে নলেজ অফ সাম মেজর ফর্ম এন্ড দ্য টাইপ অফ দ্য ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, যখন ম্যাটেরিয়াল ফ্যাব্রিকেশন করবো কি কি ধরনের ম্যাটেরিয়ালস আছে সেটা নিয়ে কথাবার্তা আর কি। স্পেসিফিকেশন এন্ড ইউজ অফ সাম ম্যাটেরিয়ালস, কোন ধরনের রিয়েকশন কন্ডিশনের জন্য কিরকম, কলমের জন্য কিরকম, সেটা হচ্ছে বলবো। স্টেজেস অফ ফ্যাব্রিকেশন মেথড, কি কি স্টেজেস আছে সেটা হচ্ছে আমরা ওই ইয়েতে একটু দেখে এসেছি, ওই হচ্ছে আমরা প্রসেস ভেসেল ডিজাইনে হচ্ছে কিছু একটু দেখে এসেছিলাম আর কি। আচ্ছা, এই প্রথম গুলো আমি কিছুই বলবো না, এগুলো হচ্ছে ওই আগে হচ্ছে আপনার কোরেশনে সব পড়ে আসছেন, এগুলো হচ্ছে একটু রিভিউ করা হয়েছে আর কি। ওই যে ফ্যাটাল ফেইলিওর গুলা কি হতে পারে, কোরেশন হলে ঝামেলা গুলা কি, কোরেশন কাকে বলে, কোরেশন কি কি রকম, ইউনিফর্ম লোকালাইজড মাইক্রোবিয়াল কোরেশন, এগুলো হচ্ছে আগেই পড়ে আসছেন। গ্যালভানিক স্কেল এগুলো হচ্ছে সব, এগুলো আবার প্রথমে তুলে দিছে আর কি। তো ইফেক্ট গুলা কি, পিএইচ ডি মানে ডিজলভ অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড, টিডিএস, টেম্পারেচার, ভেলোসিটি, প্রেসার, এগুলোর কথা কিভাবে মিনিমাইজ করা যায় সেগুলো তো কোর্সে আমরা কোর্সই করেছি। সো সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো না, ইমপ্রেসড ক্যান মেথড। সো এখান থেকে মেইন শুরু, মানে ম্যাটেরিয়ালস অফ কনস্ট্রাকশন। আমরা যখন ম্যাটেরিয়াল সিলেকশন করব তখন হচ্ছে কি কি ধরনের ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো বললাম, যে পিওর বাংলা আর কি, গরুর রচনা সবই, এত কিছু মনেও রাখা যায় না। ম্যাটেরিয়ালস কে দুই ভাগে ভাগ করা, মানে যখন আমরা হচ্ছে ফ্যাব্রিকেশনে যাব, একটা হচ্ছে মেটালিক মেটাল, মেটাল, আর একটা হচ্ছে নন মেটাল কন্ডিশন, সবই ইউজ করি। মেটালের মধ্যে যদি ক্লাসিফিকেশন দেখি আমরা হচ্ছে নর্মালি দুই ভাগে ভাগ করি সব মেটালকে, হচ্ছে ফেরাস। এগুলো শুধু ম্যাটেরিয়ালস আমাদের হচ্ছে যেটা প্রসেস ফ্যাব্রিকেশনে লাগবে আর কি, ইকুইপমেন্ট, প্রসেস ইকুইপমেন্ট ফ্যাব্রিকেশনে লাগবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, সেগুলো নিয়ে আমরা কনসার্ন, অন্য কোনো কিছু নেই না। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ফেরাস অ্যালয় ব্যবহার, ফেরাস ইউজ করা হয়, তো মেটালকে হচ্ছে দুই ভাগে করা, ফেরাস এবং হচ্ছে নন ফেরাস। নন ফেরাসের মধ্যে থাকতে পারে লেড, লেডের হচ্ছে ট্যাঙ্ক হতে পারে, অ্যালুমিনিয়াম হচ্ছে অনেক ইউজ করা হয়, কপার ইউজ করা হয়, সেরকম ক্লাসিফিকেশন। আর ফেরাসের মধ্যে ফেরাস এন্ড ফেরাস অ্যালয় লিখলে ভালো হতো, কারণ হচ্ছে ওইটা অ্যালয়িক ম্যাটেরিয়াল আর কি, অ্যালয় সবগুলোই আছে। তো কাস্ট আয়রন যেটা, কাস্ট আয়রন সবচেয়ে কমন
জিনিস কাস্ট আয়রন, তারপর হচ্ছে কার্বন স্টিল আছে যেটাকে সিএস বলি আমরা, লো অ্যালয় স্টিল আছে, অ্যালয় স্টিল আছে। সো লো অ্যালয় হচ্ছে নর্মালি হচ্ছে এসএস 306, কালকে যেটা বললাম স্টেইনলেস স্টিল 304 এন্ড 306, এগুলো হচ্ছে এসএস লো অ্যালয় স্টিল। তারপর হচ্ছে অ্যালয় স্টিল গুলো হচ্ছে 310, যেগুলোতে হচ্ছে মোলিবডেনাম ম্যাঙ্গানিজ এগুলো থাকে, তো ওগুলো হাই অ্যালয় স্টিল বলি। তা কার্বন স্টিলকে আমরা আরো ভাগে ভাগ করি, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। এগুলো ডিপেন্ড করে কম্পোজিশনের উপর। বিভিন্ন রকম অ্যালয়িং কার্বন কম্পোজিশন নর্মালি হচ্ছে যে অ্যালয় গুলো করা হয়। আপনারা কি জানেন ওই যে আমরা যে ইয়েগুলা ইউজ করি, মানে হচ্ছে ওই কার্বন স্টিল গুলো ইউজ করি, সেখানে কার্বন গুলা কই থেকে আসে? এটা তো হচ্ছে আকরিক থেকে তুলে নিয়ে আসছেন মেটালটা, তাই না? আয়রন ওর হচ্ছে আকরিক থেকে তুলে নিয়ে আসে, মেল্টিং করে। ফার্নেসে বার্ন করার সময় আসে না হুম, কার্বন? ফার্নেসে বার্ন করার সময় ওটার যে ম্যাটেরিয়ালস থাকে সেইখান থেকে আসে, এটার জন্য আলাদা করে কোনো হচ্ছে মিক্সিং দিতে হয় না। আকরিক যেখানে আমরা বার্ন করি, ওই বার্নিং এর সাথেই হচ্ছে যে কার্বনটুকু হচ্ছে কন্ট্রোল কার্বনটুকু মিক্সিং হয়, সেখান থেকে হচ্ছে নর্মালি এটা ডোপিং হয় আর কি, ওইটা স্ট্রেংথ বাড়ায় মেল্টিং এর পর যখন হচ্ছে ওইটা হচ্ছে কুলিং করা হয়। তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল মেটালার্জি পড়াশোনা আর কি বেশি। ওই হচ্ছে আমাদের যে স্টিল কোম্পানি গুলো আছে ওখানে দেখবেন বিশাল হচ্ছে আর্ক ফার্নেস গুলো আছে, আর্ক ফার্নেস হচ্ছে মেল্টেড মেটাল গুলা যেতে থাকে, তো ওটার মধ্যে হচ্ছে উপরে এরকম হচ্ছে কাস্টিং টাইপ থাকে, মনে হচ্ছে যেমন চামড়া উঠে আসতেছে। তো ওগুলো নর্মাল হচ্ছে কার্বন, বার্নিং কার্বন থাকে, তো ওই কার্বন ইমপ্রিগনেটেড অবস্থায় চলে যায় আর কি ওই হাই টেম্পারেচারে। তো ওইখান থেকে হচ্ছে কাস্টিং ইয়েগুলো হয় আর কি, কার্বন স্টিল। তারপরে এর সাথে যদি অন্য ধরনের ম্যাটেরিয়ালস মিশাতে চান, সেটা ইনগট ফরমেশনের সময় হচ্ছে দিতে হয় সব ম্যাটেরিয়ালস। তো এখন যদি আমরা একটু যাই, তারপর হচ্ছে নন মেটালে কি বললাম, ইনঅর্গানিক এন্ড গ্লাস সিরামিক হতে পারে। আমরা কোটিং দেখেছি, বিভিন্ন ইনঅর্গানিক কোটিং আছে, অর্গানিক কোটিং হতে পারে, রাবার এন্ড প্লাস্টিক, রাবারের পাত্র হতে পারে, প্লাস্টিক মানে ম্যাটেরিয়ালস হতে পারে। তো এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস এর ক্লাসিফিকেশন। আমরা হচ্ছে যখন প্রসেস ইকুইপমেন্ট ফ্যাব্রিকেশনের যে ম্যাটেরিয়াল গুলো চিন্তা করবো, এরপরে হচ্ছে সব এই যে বিভিন্ন ম্যাটেরিয়াল সম্পর্কে হচ্ছে কম্পোজিশন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আর কি। সব মুখস্থ করতে পারবেন না, মানে সব মুখস্থ করার দরকার নাই, জাস্ট আইডিয়া রাখা আর কি, যে কাজটা কিরকম থাকে বা হচ্ছে ওরকম কিরকম থাকে, জাস্ট হচ্ছে বারবার একটু রিড করা আর কি। সেটা এটার ইউজেসটা হচ্ছে আমাদের লাগবে, যেটা আমরা স্লাইড গুলোর পরবর্তীতে যাবো আর কি। তো এখানে যেটা বললাম, ওই আয়রন হচ্ছে কাস্ট আয়রন যেটাকে বলি, সেটা হচ্ছে ওই আয়রনে কার্বন পার্সেন্টেজ 2 থেকে 4% নর্মালি ভ্যারি করে কাস্ট আয়রনে। এন্ড সিলিকন থাকে ওই বালু আশেপাশে যেগুলো থাকে ওইখান থেকে আর কি, SiO2 আসে আর কি, সিলিকন। তো ওগুলো নর্মালি হচ্ছে প্রসেসেই থাকে, স্মলেস্ট অ্যামাউন্ট অফ মাইনর এলিমেন্ট এগুলো হচ্ছে ইম্পিউরিটিস হিসেবে থাকে। তবে মেইন হচ্ছে জিনিসটা হচ্ছে কার্বন। কার্বনের এখানে কাস্ট আয়রনের জন্য এটা একটু মনে রাখা উচিত, কার্বন থাকে 2 থেকে 4% হচ্ছে কাস্ট আয়রনে কার্বন থাকে। সবচেয়ে ওয়াইডলি অ্যাভেলেবল হচ্ছে কাস্ট আয়রন এবং হচ্ছে ইনএক্সপেন্সিভ প্রসেস, তো সব মোটামুটি কাস্ট আয়রন নিয়েই হচ্ছে ইয়ে করা হয়। তো বিভিন্ন গ্রেড আছে কাস্ট আয়রনের, সেটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন বললাম, কম্পোজিশন 2.5 থেকে 4% কার্বন থাকতে পারে, সিলিকন থাকতে পারে, লো কস্ট, ইজি টু কাস্ট। কিন্তু সে কাস্ট আয়রন সবচেয়ে বেশি হচ্ছে আমার ইয়ে হয় আর কি, বেন্ডিং করা যায় বা হচ্ছে এইজ অফ ফেব্রিকেশন অনেক বেশি আর কি। তো হোয়াইট কাস্ট আয়রন হতে পারে, হোয়াইট কাস্ট আয়রনে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমার কার্বন কম্পোজিশনটা একটু কম থাকে আর কি, সিলিকন এবং হচ্ছে কিছু ম্যাঙ্গানিজ থাকে, হোয়াইটের কারণে ম্যাঙ্গানিজ এড করা হয় হোয়াইট কাস্ট আয়রন। তো ডাকটাইল কাস্ট আয়রন এটা হচ্ছে অনেক কমন আর কি, সেটা হচ্ছে ফ্যাব্রিকেশন ইজ করার জন্য আরো হচ্ছে কিছু ম্যাটেরিয়াল সেট করা হয় আর কি। বেশি ম্যাঙ্গানিজ হলে যেটা হয় সেটা হচ্ছে ওর মানে ইয়ে স্ট্রেংথ বেড়ে যায়, যার কারণে হচ্ছে আপনার ওই ডাক্টিলিটিটা কমে যায় আর কি, ওকে বেন্ডিং করা হচ্ছে difficult হয়ে যায়। সো ডাকটাইল কাস্ট আয়রন 3টা গ্রেড বললাম কাস্ট আয়রন, গ্রে কাস্ট আয়রন হতে পারে, হোয়াইট কাস্ট আয়রন এন্ড ডাকটাইল কাস্ট আয়রন, সবগুলো কম্পোজিশনের উপর ডিপেন্ড করে ভ্যারি হয় আর কি। তবে আমরা মনে রাখবো বেসিক্যালি যে এইটা কার্বন কাস্ট আয়রনে 2 থেকে 4% কার্বন থাকে। তারপর অ্যাডভান্টেজ গুলা কি কি যেগুলোর কথা বললাম অলরেডি, কাস্ট আয়রন হচ্ছে অলরেডি চিপ, তারপর হচ্ছে কোটিং এবং লাইনিং এনামেল প্লাস্টিক ইউজ করা হয়, এটার উপর হচ্ছে কোটিং দিয়ে প্লাস্টিকের লাইনিং দিয়ে এটা হচ্ছে লং টার্ম ইউজ করা যেতে পারে। লো থার্মাল কন্ডাক্টিভিটি, তার মানে হচ্ছে আমরা যে সার্ফেস জ্যাকেটের যেটা স্টিম প্যান্টস গুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে সবচেয়ে ক্রুড ইউজেস গুলো আসলে কাস্ট আয়রন হয় আর কি, যত রকম যত কিছু বানানো যায় আর কি সবগুলাতেই কাস্ট আয়রন ইউজ করা হয়। তো খুবই স্পেশাল ইকুইপমেন্ট না হলে নর্মালি সবাই আগে দেখে যে কাস্ট আয়রন দিয়ে এটা পসিবল কিনা, যদি কাস্ট আয়রন না থাকে কিন্তু ইট উইল শিফট টু দ্য হায়ার কম্পোজিশন আয়রন। সো ওইদিকে যায়, তবে সবচেয়ে বেশি হচ্ছে কাস্ট আয়রন। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, যেটা বললাম হচ্ছে এখানে হচ্ছে আপনার ডাক্টিলিটিটার কারণে, মানে হচ্ছে যেহেতু হাই কার্বন পার্সেন্টেজ থাকে, এই যে একটু আগে আমরা দেখি এগুলাতে 2 থেকে 4%-এর মধ্যে কাস্টার মানে কার্বন থাকে আর কি। কার্বন কার্বন বেশি থাকার কারণে যেটা হয়, এটা স্ট্রেংথ হচ্ছে আপনার মানে কি বলে এটাকে ভঙ্গুর ভঙ্গুর হয়ে যায় অনেক সময়, যে বাড়ি দিলে যখন এটাকে হচ্ছে আপনাকে শেপে নিয়ে আসবে তখন তো এটা হচ্ছে মানে উত্তপ্ত কাস্টারকে হচ্ছে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করে। তো ওই কাস্ট মানে কার্বন কম্পোজিশন বেশি থাকলে সমস্যা হয়, ডাক্টিলিটি কমে যায়।
তো হচ্ছে এখানে মেইন প্রবলেম হচ্ছে কাস্ট আয়রন, এটাকে বিভিন্ন শেপে নিয়ে আসা খুব কষ্ট কম্পেয়ার টু আদার ম্যাটেরিয়ালস। যেহেতু কার্বন একটু বেশি থাকে আর কি, যে বললাম যে ব্রিটল, পোর রেজিস্ট্যান্ট টু দ্য ইম্প্যাক্ট এন্ড শক, এটা ভেঙে যাওয়ার হচ্ছে টুকরো টুকরো হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। থার্মাল কন্ডাক্টিভিটি লো থাকে, সো হিট ট্রান্সফারের জন্য এটা খুব একটা ভালো না। হিট এক্সচেঞ্জার আমরা কাস্ট আয়রন দিয়ে করতে চাই না, কারণ আমরা বললাম যে প্রথমে বলছিলাম লো থার্মাল কন্ডাক্টিভিটি এর, থার্মাল কন্ডাক্টিভিটি কম থাকার কারণে দেখা যায় হিট ট্রান্সফারটা সঠিকভাবে হয় না, তো এর জন্য আমরা এটা ইউজ করতে চাই না আর কি। তারপর হচ্ছে কার্বন বা মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল কি বললাম, এখানে একদম রেড দিয়ে আন্ডারলাইন করা আছে, কার্বন স্টিল আর মাইল্ড স্টিল আর কার্বন স্টিল, এটাকে সিএস বলি। কাস্ট আয়রন সবচেয়ে মানে ক্রুড আর কি, এর চেয়ে একটু ইমপ্রুভ ভার্সন মাইল্ড স্টিল বা কার্বন স্টিল, এইটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে কাস্ট আয়রন থেকে ভালো, মানে আবার অন্যান্য যে হাই কম্পোজিশন অ্যালয় গুলো আছে ওর তুলনায় খরচ কম, সো এটা সব দিক দিয়ে হচ্ছে ভালো আর কি। তো কোরোশন এটার হয়, ভালোই কোরোশন হয়, কিন্তু হচ্ছে কম্পেয়ার টু আদার ম্যাটেরিয়ালস এর যেহেতু খরচ কম, এটা বারবার রিপ্লেসেবল আর কি। তো এটা বললাম যে মোস্ট কমনলি ইউজ ম্যাটেরিয়াল ইন দ্য কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রি, অধিকাংশ দেখবেন হচ্ছে কার্বন স্টিল দিয়ে করা হয় আর কি, কম যখন ডিফাইন করা হয়। আর এসএস যেগুলো খুব বেশি দামি সেগুলোর জন্য এসএস এ যায়, স্টেইনলেস স্টিল অথবা কার্বন স্টিলে চলে যায়। Because of the availability, low cost and age of fabrication, carbon steel is even situation corrosion এই যেটার কথা বললাম, কোরোশন যদিও ওর বেশি 0.3 থেকে 0.5 মিলিমিটার পারে, আর তারপরে দেখা যায় কি একটা কোরোশন অ্যালাউন্স দিয়ে 2 মিলিমিটার বা 3 মিলিমিটার কোরোশন অ্যালাউন্স দিয়ে আমরা কার্বন স্টিল ইউজ করতে চাই, কারণ খরচ কম, সবচেয়ে বেশি পাওয়া যায়। 3 বছর বা 5 বছর পর আমরা রিপ্লেস করে নতুন আবার কার্বন স্টিল ইকুইপমেন্ট বসাবো, তারপরে দেখা যাবে যে স্টেনলেস স্টিল দিয়ে যদি বানাই ইকুইপমেন্ট তার চেয়ে খরচ কম হচ্ছে। সো এই জিনিসগুলো মাথায় রাখা করা হয় আর কি। তো লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল এন্ড হাই কার্বন স্টিল, এগুলা হচ্ছে যে আবারও বললাম যে কম্পোজিশনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ওই কার্বন স্টিল গুলার নাম দেওয়া হয় আর কি। তো এখানেও লো কার্বন স্টিলে যেটা দেখতেছি আমরা হচ্ছে কার্বন কম্পোজিশনের উপর ডিপেন্ড করে এটা ক্লাসিফাই করা হচ্ছে। লো কার্বন স্টিলে 0.05 থেকে 0.25% হচ্ছে কার্বন থাকে, মিডিয়ামে হচ্ছে 0.3 থেকে 0.55, এন্ড হাই 0.6 থেকে 1.5%। দেখেন এটার ম্যাক্সিমামই হচ্ছে 1.5% কার্বন, অথচ কাস্ট আয়রন আমরা দেখে আসছিলাম কত 2 থেকে 4%। এর জন্য এটা ডাক্টিলিটি অনেক হচ্ছে ইয়ে থাকে আর কি, অনেক হচ্ছে ব্রিটল হয়, ভেঙে যায় আর কি। কাস্ট আয়রনের এখানে মেইন প্রবলেম আর কি। আর হচ্ছে কার্বন স্টিলে দেখি, কার্বন স্টিলে ম্যাক্সিমাম যদি একদম হাই কার্বন স্টিলে যায় তাও ম্যাক্সিমাম হচ্ছে 1.5% হচ্ছে আমার কার্বন থাকে, মানে হচ্ছে অনেক কম কম্পেয়ার টু কাস্ট আয়রন। তারপর হচ্ছে যেটা বললাম ওই হচ্ছে মানে এখানে একটা জিনিস হচ্ছে কার্বন পার্সেন্টেজ যত বাড়বে তত বেশি স্ট্রং হতে থাকবে, কিন্তু মানে 2 থেকে 4% ওই স্ট্রং হতে থাকবে, কিন্তু ঝামেলা হচ্ছে তত বেশি ব্রিটল হয় এবং হচ্ছে আপনার ওই ডাক্টিলিটি কম থাকে আর কি। আবার যত হচ্ছে আবার কার্বন কম রোলিং করতে হবে। হ্যালো, স্লাইড শেয়ার কি অফ হয়ে গেছে আপনাদের এখানে? জি স্যার। স্যার অফ স্যার হয়ে গেছে। অফ হয়ে আচ্ছা, গেছে। কতটুকু পর্যন্ত দেখছিলেন, কাজটা পর্যন্ত? আয়রনের 1.7% নাকি যেন লিখলেন স্যার। হুম, আচ্ছা, এই পর্যন্ত। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা শুধু জানবো যে কম্পারিজন গুলা কখন কি ইউজ করবো, এত সব কম্পোজিশন মুখস্থ করা হচ্ছে ডিফিকাল্ট হবে, বাট হচ্ছে মেজর জিনিসগুলো আমরা মনে রাখবো। তো লো অ্যালয় স্টিল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা আমরা বললাম, কখন ইউজ করবো, লো যেগুলো হচ্ছে পেন্ডিং করা পসিবল সেগুলো তো লো অ্যালয় স্টিল গুলো ইউজ করবো, মানে সরি কার্বন স্টিলের কথা বলতেছি, যেটা হচ্ছে লো কার্বন স্টিল। সো লো অ্যালয় স্টিলে যেটা থাকে, অ্যালয় থাকে, এখন আরেকটা ক্লাসিফিকেশন আছে কার্বন স্টিলে পরে, সেটা হচ্ছে আমার নিকেল, সিলিকন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো অনেক কিছু থাকে। কাস্ট আয়রন বা হচ্ছে আমার ওই মানে কার্বন স্টিল ওগুলো নর্মালি থাকে না, এত বেশি থাকে না, বাট হচ্ছে যখন অ্যালয় গুলাতে চলে আসি এগুলাতে হচ্ছে নিকেল, সিলিকন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে থাকতে থাকে আর কি। তো লো অ্যালয় স্টিল গুলো খুব বেশি একটা ইউজ করা হয় না, সবচেয়ে বেশিতে যেটা যায় আমরা হচ্ছে সেটা হচ্ছে হাই অ্যালয় স্টিল গুলো ইউজ করি, যেটা সবচেয়ে কমন নাম স্টেইনলেস স্টিল, এটাকে এসএস বলি আর কি। তো এখানে যেটা বললাম এটা স্টেনলেস স্টিল নাম, এটাতে ক্রোমিয়াম অনেক বেশি ইউজ করা হয়, 5%, অনেক বেশি মানে অবশ্যই 50% না, 1 থেকে 2% অনেক বেশি আর কি। তো হাই ক্রোমিয়াম ইউজ করা হয়, ক্রোমিয়াম নিকেল অ্যালয়ের জন্য হচ্ছে ইউজ করা হয় আর কি। আরো মাইনর এলিমেন্ট থাকতে পারে, টাইটানিয়াম, নেভিয়াম, ট্যান্টানিয়াম থাকতে পারে, কপার, মোলিবডেনাম থাকতে পারে। টাইটানিয়াম কমই থাকে, মানে খুব বেশি তো থাকে না। নেভেরিয়াম এগুলো হচ্ছে অনেক রেয়ার আর্থ মেটাল আর কি। তো
কপার মলিবডেনাম এগুলো থাকে আর কি। তবে হচ্ছে লো মানে স্টেনলেস স্টিলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে নিকেল এন্ড ক্রোমিয়াম, এই দুইটা জিনিস আর কি একটু পার্সেন্টেজ কম বেশি থাকে কম্পেয়ার টু লো অ্যালয় স্টিল গুলো আর কি। যেমন নিকেল লো অ্যালয় স্টিলে 3.5% থেকে, ক্রোমিয়াম মাত্র 1% থাকে, মলিবডেনাম থাকতে পারে। বাট হচ্ছে দেখা যায় কি ওই হাই অ্যালয় স্টিল গুলোতে কম্পারেটিভলি এগুলো বেশি থাকে। তো ক্যারেক্টারিস্টিক্স কি? হায়ার ওয়ার্ক হার্ডেনিং রেট, ডাক্টিলিটি অনেক বেশি, যেহেতু কার্বন পার্সেন্টেজ কম চলে আসবে। হাই স্ট্রেংথ এন্ড হার্ডনেস, ওই হার্ডনেস বেড়ে যায় হচ্ছে ক্রোমিয়াম বা নিকেলের কারণে, ক্রোমিয়াম নিকেল অনেক বেশি হার্ড হয়। তারপর হায়ার হট স্ট্রেংথ, হট স্ট্রেংথ মানে এটা যখন হচ্ছে যে ইনগট ফর্মেশন করা হয় মেল্টিং করে তখন যে স্ট্রেংথটা সেটাকে হায়ার হট মানে স্ট্রেংথ বলতেছি। হাই কোরোশন রেজিস্ট্যান্স, ক্রোমিয়াম নিকেলের কারণে ম্যাঙ্গানিজের কারণে এটা হচ্ছে কোরোশন রেজিস্টিভ হয়, এগুলো আমরা জানি। কোরোশন রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো ক্রায়োজেনিক টাফনেস মানে হচ্ছে মাইনাস, মনে করেন ক্রায়োজেনিক যেটা ক্রায়োজেনিক সেপারেশন আমরা -50 ডিগ্রি সেন্টিগ্রেড বা -77 ডিগ্রি সেন্টিগ্রেড, এই একদম লো টেম্পারেচারে হচ্ছে এটা ভালো কাজ করে স্টেইনলেস স্টিল আর কি। ম্যাগনেটিক রেসপন্স, এটা অস্টেনিটিক ভালো কাজ করে। অস্টেনিটিক একটু পরে দেখবো অস্টেনিটিক কি জিনিস। তো এখন কি কি অ্যালয় ইউজ করা হয় স্টেইনলেস স্টিলে সেগুলো সম্পর্কে একটু কথাবার্তা আর কি। যে ক্রোমিয়ামের কথা বললাম, ক্রোমিয়াম যেটা করে এই যে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কোন মেটালটা কোন অ্যালয়টার কারণে এগুলো নর্মালি ইম্পিউরিটি, নিকেল বা ক্রোমিয়াম ইম্পিউরিটি কে কোনটা বাড়ায় সেটা হচ্ছে একটু আইডিয়া থাকতে হবে। তো ক্রোমিয়াম হার্ডনেস বাড়ায়, অ্যাব্রাশন রেজিস্ট্যান্স বাড়ায়, কোরোশন রেজিস্ট্যান্স বাড়ায়, এবং অক্সিডেশন হাই টেম্পারেচার অক্সিডেশন যেটা সেটা হচ্ছে ও কমায় দেয়, রেজিস্ট্যান্স বাড়ায় দেয়। The affinity to chromium to form the carbon carbide is very high. ক্রোমিয়াম কার্বাইড ফর্মেশন করে, যেটা আমরা হচ্ছে যে কোটিং এর সময় দেখেছিলাম আর কি, ক্রোমিয়াম কার্বাইড। তো ওই ফর্মেশন করার কারণে এটার এই প্রপার্টি গুলো বেড়ে যায়, হার্ডনেস বেড়ে যায়, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। অ্যাব্রেশন মানে হচ্ছে আপনি যদি সিলিকন দিয়ে বা বালি দিয়ে ঘষা দেন তখন হচ্ছে যে সারফেসে হচ্ছে যে ক্ষয়টা হয়, ওয়ারিং হয়, এটাকে অ্যাব্রেশন বলি আর কি। তো আমরা ক্ষয়ে যাওয়া বলি আর কি, মেটাল ক্ষয়ে যায়, তো ওইটা হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। হাই মানে হাই স্পিডে যখন ঘুরতে থাকে তখন অ্যাব্রেশন হতে পারে, বাট ক্রোমিয়াম থাকলে সেটা হচ্ছে অনেক কমে আসে আর কি। তবে ক্রোমিয়াম কার্বাইড ফর্মেশন করলে যেটা হয় সেটা হচ্ছে ইন্টারগ্রানুলার কোরেশনের একটা প্রবাবিলিটি থাকে, বাট ওভারঅল কোরেশন রেজিস্ট্যান্স যেটা বললাম সেটা অন্যান্য ইফেক্টের কারণে, অক্সিডেশন ইফেক্টের কারণে সেটা কমে যেতে পারে। তো নিকেল, এরপরে যে নিকেল আসতেছে, তো অস্টেনিটিক বা ডুপ্লেক্স স্টেনলেস স্টিলে নিকেল ইউজ করা হয় অস্টেনিটিকে। তো অস্টেনিটিকে যেটা হয় সেটা হচ্ছে ওই যে ডাক্টিলিটি বাড়ায়। ক্রোমিয়ামে আমরা দেখেছি হার্ডনেস বাড়ায়, কিন্তু নিকেল বাড়ায় ডাক্টিলিটি, বেন্ডিং এবিলিটি। তারপর হচ্ছে ফর্মাবিলিটি, এই যে ডাক্টিলিটি ফর্মাবিলিটি একই জিনিস আর কি, এন্ড টাফনেস অ্যাজ ওয়েল এজ দ্য ওয়েল্ডেবিলিটি। ওয়েল্ডেবিলিটি মানে একটা সাথে একটা ওয়েল্ডিং করা আর কি। তারপর নিকেল ইমপ্রুভ দ্য মেকানিক্যাল প্রপার্টি অফ স্টেনলেস স্টিল সার্ভিং এট দ্য হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারে নিকেল হচ্ছে ভালো কাজ করে। এখানে একটা কমেন্ট আছে, এখানে মনে হয় ভুল আছে, কারণ হচ্ছে যে হাই টেম্পারেচার হওয়ার কথা না, এখানে মনে হয় লো টেম্পারেচার হচ্ছে কাজটা হচ্ছে ও ভালো করে আর কি। দাঁড়ান 1 মিনিট, এখানে হচ্ছে এই জিনিসটা এর জন্য আমি কেটে দিয়ে দিছিলাম। এই যে যেটা বলছিলাম এটা লো টেম্পারেচার, নিকেল হচ্ছে লো টেম্পারেচার, ক্রোমিয়াম হাই টেম্পারেচার, মানে হচ্ছে ওই ক্রায়োজেনিক ইয়েতে হচ্ছে অনেক ভালো কাজ করে নিকেলের। সো নিকেল ইনক্রিজেস দ্য অ্যাকুয়াস কোরোশন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অ্যাকুয়াস এনভায়রনমেন্টে খুব ভালো কাজ করে কোরোশন রেজিস্ট্যান্স হিসেবে। তারপর যদি মলিবডেনাম যাই, তারপর হচ্ছে ওই ফেরিটিক ফর্মেশন করে আর কি মলিবডেনাম, তো হচ্ছে পিটিং কোরোশন দূর করে মলিবডেনামটা, যেটার কারণে পিটিং কোরোশন হচ্ছে আমরা দূর করে মলিবডেনাম থাকলে 2 থেকে 4%। তারপর হচ্ছে আপনার ক্রোমিয়াম কনসেন্ট্রেশন, মলিবডেনাম যদি বাড়তে থাকে তাহলে ক্রোমিয়ামটা কমতে থাকে আর কি স্টেইনলেস স্টিলে, দুটো হচ্ছে কাউন্টার কারেক্টিভ আর কি। তো মেকানিক্যাল প্রপার্টি বাড়ায়, হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স বাড়ায়, তারপর হচ্ছে অ্যাকুয়াস কোরোশন রেজিস্ট্যান্স বাড়ায়। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ওই যে যে বিভিন্ন রকম ক্রোমিয়ামের কথা বললাম, ক্রোমিয়াম থাকলে কি হয় হবে, মলিবডেনামের কাজ কি। আর কার্বন হচ্ছে যে ভেরি স্ট্রং অস্টেনেটিক ফর্মিং এলিমেন্ট আর কি, ওটা আমরা আগে দেখেছি। কার্বন কম্পাউন্ড থাকলে কি হয়, লো কার্বন স্টেইনলেস স্টিল টু অ্যাভয়েড দ্য সেন্সিটাইজেশন ডিউরিং দ্য ওয়েল্ডিং এন্ড ইন্টারগ্রানুলার কোরেশন, এর কার্বনের নরমাল পার্সেন্টেজ আর কি। মাইনর এলিমেন্ট হিসেবে যেটা থাকতে পারে ওই এই যেগুলো বললাম সেগুলো হচ্ছে মেজর এলিমেন্ট বেশিরভাগই, যেটা হচ্ছে ক্রোমিয়াম, নিকেল, মোলিবডেনাম, আর কার্বন তো থাকবেই যেহেতু হচ্ছে আপনার স্টেনলেস স্টিল ফর্মেশন করছে। সো ওই এই চারটা হচ্ছে মেজর এলিমেন্ট থাকবে, যেটা হচ্ছে আমরা স্টেনলেস স্টিলে পাই। মাইনর এলিমেন্ট থাকতে পারে স্পেসিফিক কোরোশন রেজিস্ট্যান্স বা হচ্ছে প্রপার্টি চেঞ্জ করার জন্য অন্য ধরনের ম্যাটেরিয়ালস অ্যাড করা হয়, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ আছে। সো ম্যাঙ্গানিজ হচ্ছে আমরা নিকেলের সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারি। টাংস্টেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে অনেক সময়, সেটা হচ্ছে ডুপ্লেক্স স্টেইনলেস স্টিলে নাইট্রোজেন 0.25% পর্যন্ত থাকতে পারে। বাকিগুলো হচ্ছে খুবই হচ্ছে মানে কম থাকে, যে টাইটানিয়াম, নোবিয়াম, ট্যান্টালিয়াম, রেয়ার আর্থ মেটাল আর কি। তো এটা সাসেপ্টিবিলিটি মেটাল ইন্ট্রাগ্রানুলার কোরেশন দূর করার জন্য এগুলো ইউজ করা হয় টাইটানিয়াম।
এখানে একটা টেবিল আছে, এই যে আপনার স্টেনলেস স্টিলের ক্লাসিফিকেশন নরমালি হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। ক্রোমিয়াম যদি থাকে, হাই ক্রোমিয়াম তাপ থাকে, সেটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন, এন্ড ক্রোমিয়াম নিকেল থাকলে আরেক ধরনের। তবে নর্মাল স্টেনলেস স্টিলকে যেভাবে আমরা ভাগ করি সেটা হচ্ছে অস্টেনিটিক এন্ড ফেরিটিক। সবচেয়ে কমন হচ্ছে অস্টেনিটিক এন্ড ফেরিটিক থাকে, বাকিগুলো হচ্ছে ওর সাবসাইড এরিয়া আছে আর কি। ক্রোমিয়াম নিকেল দুইটি যদি থাকে সেটাকে আমরা অস্টেনিটিক স্টেনলেস স্টিল বলি, আর শুধু যদি হচ্ছে ক্রোমিয়াম থাকে সেটাকে ফেরিটিক বলি। তো ফেরিটিকে হচ্ছে যে SS405, SS43 এগুলা থাকে আর কি। আর অস্টেনেটিকে যেটা সবচেয়ে কমন, যেটা অস্টেনেটিকে আমরা হচ্ছে মানে গত ক্লাসগুলোতে বলেছিলাম, এই যে 304 আছে, স্টেনলেস স্টিল 304, SS310, এই জিনিসগুলো হচ্ছে স্টেনলেস স্টিলে হচ্ছে পাওয়া যায় আর কি। সেমি অস্টেনেটিক থাকতে পারে, মার্চেন্টিসিটিক থাকতে পারে, এগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন। তবে সবচেয়ে বেশি আমি যেটা বললাম ফেরিটিক স্টেনলেস স্টিল এন্ড অস্টেনেটিক স্টেনলেস স্টিল, এটা সবচেয়ে কমন আর কি নামের ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি মনে রাখতে হবে, ক্রোমিয়াম যদি শুধু একমাত্র হচ্ছে ইম্পিউরিটিস হিসেবে থাকে, উইল রেফার দিস এজ এ ফেরিটিক স্টেনলেস স্টিল, আদারওয়াইজ উইল রেফার দিস এজ এ অস্টেনেটিক স্টেনলেস স্টিল। মার্টেনসিটিক অ্যালয় যেটা আছে সেটার মধ্যে যে কম্পোজিশন রেঞ্জেস গুলো দেওয়া আছে সবগুলোর একটু কম্পোজিশন, একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ব্রডার ক্লাসিফিকেশনে যদি আমরা করি সেটা হচ্ছে মার্টেনসিটিক, ফেরিটিক এন্ড অস্টেনিটিক, এই তিন ভাগে ভাগ করা হয় আর কি। এর মধ্যে ক্রোমিয়াম এন্ড ক্রোমিয়াম নিকেল আর কি। সেমি অস্টেনিটিক এন্ড মার্টেনসিটিক হচ্ছে তেমন ভাবে লাস্টের দুইটা আর কি, এই দুইটা তেমন ভাবে বলা হয় না। প্রথম তিনটি হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন স্টেনলেস স্টিলের। তো মার্টিন মার্টেনসিটিক সম্পর্কে একটু বলা আছে, ক্রোমিয়াম হচ্ছে 12 to 20% থাকবে, কার্বন এন্ড নিকেল। তো নিকেল হচ্ছে less than 2%, ম্যাক্সিমাম হচ্ছে 2% থাকতে পারে নিকেল, এর চেয়ে বেশি হচ্ছে থাকে না। এটা হার্ড হিট ট্রিটমেন্ট করা যেতে পারে। ডাক্টিলিটি পোর, মার্টিন সিটিক এর জন্য হচ্ছে সব জায়গাতে ইউজ করি না আর কি আমরা। তারপর হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ 550 থেকে 1380 মেগাপাস্কেল পর্যন্ত হচ্ছে নিতে পারে আর কি। তবে মাইল্ড কোরোশন রেজিস্ট্যান্স এটা খুব একটা ভালো হয় না, এর জন্যই হচ্ছে সবাই শিফট করে আইদার ফেরিটিকে নয় অস্টেনিটিকে আর কি, মার্সেন্টিটিক ইউজ করতে চায় না। তো ফেরিটিকে যেটা আছে, যেটা বললাম ফেরিটিকে হচ্ছে নিকেল থাকে না আর কি, নিকেলটা এক্সক্লুডেড থাকে ফেরিটিকে। সো এখানে ক্রোমিয়াম 15 থেকে 30% ক্রোমিয়াম এন্ড less than 1% হচ্ছে কার্বন, অনেক কম থাকে। তো ফেরিটিক কার্বন স্টিলের হচ্ছে আপনার স্ট্রেংথ বানানো যায় কোল্ড ট্রিটমেন্ট করে, মানে হচ্ছে এটা মানে লো টেম্পারেচারে হচ্ছে আপনার হিটিং করে আর কি, লো টেম্পারেচারে হচ্ছে ওই ওয়ার্কিং গুলা করে ওয়ার্ক এনভায়রনমেন্টে নিয়ে গিয়ে সেটা। তবে এটা হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্স অনেক ভালো আপনার হচ্ছে, ওই কনসিডারেবল পোরশন এসিএল এর উপস্থিতিও ভালো কাজ করতে পারে না আর কি, ফেরিটিক ওটাতে হচ্ছে অ্যাটাক করে আর কি। যেটা আমরা বললাম নিকেল হচ্ছে অ্যাকোয়াস মানে পোরশন হচ্ছে দূর করতে পারে, সো অ্যাকোয়াস এনভায়রনমেন্টের জন্য নিকেল কম্পোজিশন থাকাটা ভালো। যেটা হচ্ছে আপনার ওই অস্টেনিটিক দেয়। অস্টেনিকে যদি আমরা দেখি, অস্টেনিটিকে হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে 16 to 26%, আমার হচ্ছে কার্বন থাকে অনেক কম, এন্ড নিকেল 6 to 22%, অ্যাকোয়াস কোরোশন রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করতে পারে। অনেক সময় মলিবডেনাম ইউজ করা হয়, যেমন 316, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রির জন্য, যেগুলো হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স এর জন্য ইউজ করা হয়। তো মলিবডেনাম ওটার জন্য ইউজ করা হয় আর কি। তো এখানে যেগুলো আছে ওই হচ্ছে ফেরিটিক গুলার যেটা বললাম সেটা হচ্ছে আমরা করোসিভ সলিউশন, মাইল্ড করোসিভ সলিউশন ইউজ করা যেতে পারে, অক্সিডাইজিং মিডিয়া, আদারওয়াইজ হচ্ছে আমরা অস্টেনিটিক শিফট করবো আর কি। তো এখানে হচ্ছে বিভিন্ন কম্পোজিশন দেওয়া আছে, 304, SS304 এর কম্পোজিশন, 310, 316, এগুলো সবই হচ্ছে অস্টেনিটিক আর কি। সবগুলাতেই দেখবেন নিকেল আছে, নিকেল থাকা মানে হচ্ছে অস্টেনিটিক, আদারওয়াইজ ফেরিটিক। তো এখানে হচ্ছে বিভিন্ন কথাবার্তা আছে, 3-4 কখন ইউজ করব, 316 কখন ইউজ করব, কার্বন ফর্মেশন দূর করতে চাইলে 304 ইউজ করি বেশি আর কি। তো এখানে স্টেনলেস স্টিলের হচ্ছে বিভিন্ন হাই টেম্পারেচার, কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, যে 310 এর কথা বললাম, 310 হচ্ছে 1100 ডিগ্রি পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। আর সবচেয়ে কমন যেটা 304 ও 316 হচ্ছে 900 ডিগ্রি পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে টেম্পারেচারের সাথে সাথে। সো আজকে এই পর্যন্ত থাকুক, যেহেতু হচ্ছে অনেক ইয়ে হয়ে গেছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাস এটা শেষ করবো।